সরকারি অফিসগুলো ঘুষ এবং দুর্নীতি মুক্ত হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি অফিসগুলো এখনো পর্যন্ত ঘুষ এবং দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি বিদ্যুৎ মাঝে মাঝে আসে। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নত জানু নীতিরই আমরা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। তবে বর্ডারে আমাদের বিজেপির ভাইরা যেই দৃঢ়তার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে, সেটির জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বিজেপির ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিজেপির ভাইয়েরা অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতের পুশিন কার্যক্রমকে তারা ঠেকাতে তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এই চিতলমারি হচ্ছে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা একটা জনপদ। 2007 সালে যখন সিডরের আক্রমণ হয়, তখন বাগেরহাটের যে সমস্ত অঞ্চল অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে চিতলমারি অন্যতম। একই সাথে সাথে প্রত্যেক বছর সমুদ্র উপকূলবর্তী হয়, সুন্দরবনের উপকূলে হয়, প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে ভাঙা গড়ার মধ্য দিয়ে এই চিতলমারি টিকে আছে। চিতলমারি ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে তাদের যেই দৃঢ়তা, তাদের যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের পরিচয় তারা সবসময় দেখিয়ে আসছে। আজকে চিতলমারিতে দাঁড়িয়ে বাংলাদেশ একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ফেসিবাদের সময়ে পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় এখন হতাশায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সরকারের কমিটমেন্ট ভাঙা, সরকারের প্রতিজ্ঞা ভাঙা, এই ভাঙার কারণে আমাদের এই জাতীয় যেই প্রত্যয়, জাতীয় আত্মবিশ্বাস এখন জাতীয় হতাশায় পরিণত হচ্ছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার এসে একটা শক্তিশালী উপকূল ব্যবস্থা এবং সমুদ্র প্রতিরোধ এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে, 3 বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগ দিবেন এবং একটি নেটওয়ার্ক সেন্ট্রিক ব্যবস্থা গড়ে তুলবেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা দেখতে পেয়েছি সাইবার ও ড্রোন প্রযুক্তিতে সক্ষম করার পরিবর্তে আমরা এই সরকারের স্পষ্টতই কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা নীতি আমাদের সামনে উপস্থাপিত হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম সরকারি অফিসগুলো ঘুষ এবং দুর্নীতি মুক্ত হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি অফিসগুলো এখনো পর্যন্ত ঘুষ এবং দুর্নীতি থেকে মুক্ত হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার গঠন করার পরেই বিদ্যুতের সমস্যার সমাধান হবে। দুঃখজনক বিষয়, সরকার গঠনের পরে আমরা দেখলাম জ্বালানি সংকটকে পুঁজি করে জ্বালানির দাম বৃদ্ধি করে দ্রব্যমূল্যের দামও এরই সাথে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে পুঁজি করে আমাদের দেশের তেলের দাম বৃদ্ধি করে কিছু বর্জুয়া, কিছু ব্যবসায়ীকে সুবিধাভোগী করা হয়েছে। এই সরকার গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি বিদ্যুৎ মাঝে মাঝে আসে। সরকার এই জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে। সরকার গঠন করার পরে জনগণের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি এবং সীমান্তের মধ্যে যেই ভারতীয় আগ্রাসনের যে অপনীতি রয়েছে, সেটির বিরুদ্ধে
জাতীয়ভাবে সুস্পষ্ট এবং সুদৃঢ় নীতিমালা স্পষ্ট করা হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, এইখানেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নত জানু নীতিরই আমরা পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে বৈধতা দিয়েছে। তবে বর্ডারে আমাদের বিজেপির ভাইরা যেই দৃঢ়তার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে, সেটির জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বিজেপির ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিজেপির ভাইয়েরা অত্যন্ত দৃঢ়তার সাথে ভারতের পুশিন কার্যক্রমকে তারা ঠেকাতে তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের পেশাদারী দায়িত্বকে আমরা সশ্রদ্ধে আমরা স্মরণ করছি। প্রিয় চিতলমারীবাসী, আমরা অতীতের সরকারগুলোকে দেখেছি। 2014 সালে আওয়ামী লীগ সরকার কোনো নির্বাচন করে নাই। 151টা আসনে বিনা ভোটে তার পছন্দের প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। 2018 সালে মিডনাইট ইলেকশনের সাক্ষী হয়েছিল সারা বাংলাদেশ। 2024 সালের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুই পক্ষকে সরকার পক্ষ এবং প্রতিপক্ষ বানিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে একটি আমি এবং দামি নির্বাচন আয়োজন করেছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, আগের সরকারগুলো নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর এই সরকার নির্বাচন হয়ে যাওয়ার পরে ফলাফল চুরি করেছে। দিন দুপুরে চুরি নয়, দিন দুপুরে ডাকাতি করেছে। এবং সেই ডাকাতি সংসদে দাঁড়িয়ে দম্ভ ভরে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন নির্বাচনের স্বার্থে তারা নাকি গণভোট মেনে নিয়েছিলেন। নির্বাচন চলে গিয়েছে, তারা এখন আর গণভোট মানবেন না। গণভোট নাকি সংবিধানে নেই। সংবিধানে যদি গণভোট না থাকে 2026 সালের কোন নির্বাচনে এই সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2031 সালে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে অনেককে থাকার কথা ছিল না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কথা ছিল। বিএনপি সরকার, আপনি পথ হারাইয়েছেন। পথিক তুমি পথ হারাইয়েছ, আর বিএনপি সরকার আপনারা পথ হারাইয়েছেন। জনগণ যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা থেকে বিএনপি সরকার স্পষ্টত এই পিছু হটা শুরু করেছে। সেই জায়গা থেকে প্রিয় চিতলমারীবাসী, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, বিএনপি সরকার জনগণের সাথে দ্বিচারিতা করতে পারে, কিন্তু যেই জনগণ জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল, যেই মা তার সন্তানকে হারিয়েছিল, যেই বাবা তার সন্তানকে হারিয়েছিল, যেই বোন তার ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না। সেই জনগণ এখনো পথে দাঁড়িয়ে রয়েছে। সেই জনগণ পরিবর্তন চায়। সেই জনগণ একটা স্বনির্ভর বাংলাদেশ চায়। সেই জনগণ পুলিশ কমিশন চায়। সেই জনগণ মিডিয়া কমিশন চায়। সেই জনগণ স্বাধীন দুর্নীতি কমিশন চায়। সেই জনগণ এখনো পর্যন্ত আমাদের যেই মানবাধিকার কমিশন রয়েছে, আমাদের এই মানবাধিকার কমিশন চায়। মির্জা ফখরুল সাহেব উনি বলছেন উনারা নাকি কখনোই সংবিধান সংস্কার কমিশন উনারা চান নাই। সংবিধান সংস্কার নাকি উনারা কখনোই চান নাই। উনি কিছুদিন আগে বলছিলেন উনাদের 31 দফাটা যদি উনারা নিজেরাই খুলে দেখেন, সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে, স্পষ্ট করে লেখা আছে উনারা সংবিধান সংস্কার করতে উনারা চান এবং জনগণকে সেটা উনারা কমিটমেন্ট দিয়েছেন। উনারা উনাদের 31 দফা থেকেই পিছু হটেছে। সেজন্য প্রিয় চিতলমারীবাসী এবং বাংলাদেশবাসী, মনে রাখতে হবে
জুলাইয়ে আমরা ভেবেছিলাম অনেক কিছু পেয়েছি, কিন্তু জুলাইয়ে আমরা অনেক কিছু পাওয়ার সুযোগ মাত্র তৈরি হয়েছে। আমরা সেই অর্থে বাংলাদেশের জনগণ কিছুই পাইনি, বরং অনেক কিছু পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ আমাদের জনগণকে কাজে লাগাতে হবে। আজকে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সাহায্যের জন্য। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা আপনাদেরকে অনেক কিছু দিতে আসি নাই, আমরা আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। আমরা একটা দল গঠন করেছি, যেই দলের এখনো 2 বছর হয় নাই। গত ফেব্রুয়ারির 28 তারিখ 1 বছর পূর্ণ হয়েছে। আজকে জুলাই মাসের 21 তারিখ চলছে। 1 বছর 4 মাসের মতো আমাদের একটা দল হয়েছে। এই দলের পক্ষ থেকে আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি, অনেকেই বলতেন আমরা একটা মেম্বার ইলেকশনও পাশ করব না। আমরা 200 ভোট পাওয়ার জন্য আমরা সকালে নির্বাচনী কার্যক্রমে বের হতাম। ইনশাআল্লাহ আসমানের ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং জনগণের সমর্থন, এই দুইটাকে নিয়ে আমরা সংসদে 6 জন আপনাদের পক্ষ হয়ে কথা বলার জন্য গিয়েছি। আমরা বিশ্বাস করি, যেহেতু জনগণের ভোটে, জনগণের হয়ে, জনগণের দ্বারা আমরা নির্বাচিত, সেজন্য সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি। এনসিপির যেই সংসদ সদস্যরা রয়েছে, তারা কোনো ব্যবসায়ীর হয়ে কথা বলতে হয় না, যারা বিদেশের হয়ে কথা বলতে হয় না, যারা আপনাদের স্বার্থে কথা বলতে পারে। আমরা চাই এই সংখ্যাটা 6 জনে নয়, বরং এই সংখ্যাটা যেন 160 জনে পরিণত হতে পারে। সেটির জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। প্রিয় চিতলমারীবাসী, আপনারা অনেক দল দেখেছেন, অনেক দল করেছেন। ইতিহাসের এই পর্যায়ে এসে, ইতিহাসের স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি। এই তরুণ প্রজন্মর পক্ষ থেকে আমরা আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, রিক্ত হাতে, শূন্য পকেটে, কিন্তু স্বপ্ন নিয়ে, বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আপনাদের দুয়ারে এসেছি। আমরা তরুণদের সামনে দাঁড়িয়েছি, বেকারদের সামনে দাঁড়িয়েছি, চাকরিজীবীদের সামনে দাঁড়িয়েছি, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সামনে দাঁড়িয়েছি, সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়েছি, রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়েছি। আমরা আপনাদের সামনে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। আমরা চাই আমাদের এই সংগঠনের বিস্তার করার জন্য, এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এবং উপজেলায় পৌঁছে দিতে আপনাদের নিরঙ্কুশ সমর্থন আমাদের প্রয়োজন। আজকে আপনারা এইখান থেকে যারা ফিরে যাবেন, প্রত্যেকটা গ্রামে অন্তত একটা মানুষ আমাদের এনসিপির বার্তাটা আপনারা পৌঁছে দিবেন, ভবিষ্যতের কাছে পৌঁছে দিবেন, স্কুল কলেজের বাচ্চাদের কাছে পৌঁছে দিবেন, আমার মায়েদের কাছে পৌঁছে দিবেন, নারীদের কাছে পৌঁছে দিবেন, যারা ইতিহাসের প্রত্যেকটা স্তরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। যেই নারীদের সম্মান শুধুমাত্র নির্বাচনের আগে বৃদ্ধি পায়, নির্বাচনের আগে নারীদের দাম বৃদ্ধি পায়, তাদের ঘরে ঘরে গিয়ে পায়ে পায়ে পড়ে তাদের তখন মূল্যায়ন হয়, কিন্তু নির্বাচনের পরে আমাদের নারীদের আর মূল্যায়ন করা হয় না। তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করা হয় না। আমরা ওই নারীদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিবেন, তাদের সন্তানরা তাদের হয়ে আজকে এই চিতলমারীতে এসেছে, আমরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যে রিকশাওয়ালা ভাই রিকশা থামিয়ে আমাদেরকে শুনছেন, আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমরা কোনো ব্যবসায়ীদের স্বার্থে আমরা কথা বলবো না। আমরা আপনার অধিকারের জন্য আমরা কথা বলবো, আমরা আপনার অধিকারের জন্য লড়াই করব এবং আমরা আপনার অধিকার প্রতিষ্ঠিত করব। পুলিশ ভাইরা যারা দূর থেকে আমাদেরকে শুনছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন, আমরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছি, অঙ্গীকার করে যাচ্ছি, আমরা আপনাদেরকে দলদাস এবং সেবাদাসে পরিণত করব না। আমরা আপনাদের পেশাগত অধিকার নিশ্চিত করব। আমরা স্বাধীন পুলিশ কমিশন যেটির প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিয়েছি, আমরা সেটি নিশ্চিত করব। আমরা আপনাদেরকে কোনো দলে পরিণত করতে চাই না।
এই পুলিশ ভাইয়েরা বিএনপির নয়, এই পুলিশ ভাইয়েরা জামাতের নয়, এই পুলিশ ভাইয়েরা এনসিপির নয়, এই পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। আমরা মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমাদের রাজনৈতিক দল আপনাদের অধিকারও প্রতিষ্ঠিত করবে। আপনারা, আমরা জানি, আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে ওয়েপনাইজ করে মিডিয়া মাফিয়া তাদের স্বার্থ সংরক্ষণ করে, আমরা এই মিডিয়া মাফিয়াদের থেকে আপনাদের অধিকার আদায় করব। এই মিডিয়ার ভাইরা যারা রয়েছে তাদেরকে 3,000 5,000 টাকা বেতন দেওয়া হয়, তাদের অধিকার বঞ্চিত করা হয়, তাদের শোষণ নিষ্পেষণ করা হয়, কিন্তু এই মিডিয়ার নিরলস সাংবাদিকরা একটা কথা বলতে পারে না, কারণ তাদের চাকরিচ্যুত করা হয়। আমরা এই মিডিয়ার ভাইদেরকে কথা দিচ্ছি, আমরা এমন এক রাজনৈতিক দল গঠন করেছি যে এই রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সেজন্য আমরা আপনাদের সাহায্য কামনা করি। আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? আপনারা আমাদেরকে সাহায্য করবেন তো? অনেকেই হয়তো বলতে পারেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।